ছড়ায় পড়তেছে আন্দোলন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে। দিল্লির আকাশ এখন মুখরিত আজাদি আর ইনকিলাব স্লোগানে। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের সব পরিচিত দৃশ্য দেখা যাইতেছে দিল্লিতে। সররাগুলির পেলেটে আহত ছাত্র, গণগ্রেপ্তার, পুলিশকে ছাত্রদের দাবরানি, ছাত্রীর পুলিশের গালি ঠেকায় দেওয়া, আন্দোলনকারীদের খাবার পানি দেওয়া, খাবার দেওয়া, ঠিক যেন আর একটা জুলাই জায়গায় উঠতেছে আস্তে আস্তে। অনেকে আশা করতেছেন ইন্ডিয়াতেও কি বাংলাদেশ আর নেপালের মতো বিপ্লব হবে, মোদি কি হেলিকপ্টারে পালাবে, আখেরে কি হবে এখন বলা মুশকিল। তবে আন্দোলন ভারতবাসীর জন্য এক অভূতপূর্ব সুযোগ তৈরি করছে। সেই সুযোগ তারা কাজে লাগাইতে পারবে কিনা জানি না, তবে আমাদের সফল বিপ্লবের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করতে পারি যেন আন্দোলন আরো অগ্রসর করা যায়। আজ আমরা দেখবো এই আন্দোলন কেন, কিভাবে তৈরি হলো, কেমন ভাবে শক্তি সঞ্চয় করলো, আর কেমনে এই লড়াই মোদির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ উৎখাতের দিকে যাইতে পারে। সেই আলাপটা করি। এই আন্দোলন আমাদের বোঝা দরকার, অনুসরণ করা দরকার, সমর্থন করা দরকার। আসেন আল্লাহর নামে শুরু করি। এই বছরের মে মাসে মাঝামাঝি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে একটা মন্তব্য করছে, খুব ফাউল মন্তব্য করেছিলেন। বেকার তরুণদের একাংশকে তুলনা করছেন আরশোলা আর সমাজের পরজীবীর সাথে। There are youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. সি সি সি, পরে কইছে ভুল বোঝা হয়েছে, যেমন কয় আর কি। হ্যাঁ, হাসিনা যেমন রাজাকারকে কইছিল আমার মন্তব্যকে ভুল বুঝেছিল। যাই হোক, কয়েকদিনের মধ্যে একটা অসম্ভব জিনিস ঘটে উঠলো, কেউ আন্দাজি করেনি। লক্ষ লক্ষ তরুণ এই আরশোলা গালিটাকে নিজের নাম বানায় নিল। তোমরা আমাদের আরশোলা বলছো, ঠিক আছে, তাহলে দেখো আরশোলারা এক হইলে কি হয়। তুমি আমাদের রাজাকার বলছো, দেখো রাজাকাররা এক হইলে কি হয়। জন্ম নিল ককরোচ জনতা পার্টি, একই রকম ভাবে বাংলাদেশের মতো। নামটা নিজেই একটা স্যাটার। ভারতীয় জনতা পার্টির বদলে ককরোচ জনতা পার্টি, এটা প্যারোডি। আর 2 মাস পরে দিল্লির রাস্তায় হাজার হাজার তরুণ। এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দে একজন 30 বছর বয়সে কমিউনিকেশন স্ট্র্যাটেজি বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে মাস্টার্স করছে। ককরোচ পার্টি যে গতিতে ছড়াইছে সেটা অবিশ্বাস্য। চালুর 78 ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে 30 লক্ষ ফলোয়ার, 5 দিনে কম সময় 1 কোটি পার। বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টকে ছাড়াই গেছে। মে মাসের শেষে 2 কোটির বেশি ফলোয়ার, 3,50,000-এর বেশি রেজিস্টার্ড সদস্য। 12 বছর ধরে ক্ষমতায় থাকা একটা দলের চেয়ে বেশি ফলোয়ার 2 মাস বয়সে একটা স্যাটায়ার আন্দোলন। এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা সিগন্যাল। তারা রাস্তায় নামলো কেন? 2টা কারণ। এক, পরীক্ষা কেলেঙ্কারি। ইন্ডিয়ার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল, সরকার পরীক্ষা বাতিল করতে বাধ্য হইল। 23 মে পরীক্ষার পরপরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। রাজস্থানের টেলিগ্রামে ছড়ানো প্রায় 120টা প্রশ্ন গেস্ট পেপারের সাথে মিলে যায়, সাজেশনের সাথে মিলে যায়। 20 লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পরীক্ষা বাতিল হয় এবং এর জেরে আত্মহত্যার ঘটনাও ঘটে, ঠিক হাসিনা আমলের মতো। একের পর এক প্রশ্ন ফাঁস ছিল না। এই একটা ঘটনায় গোটা দেশের তরুণদের ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়াইল। আর 2 নম্বর, রাষ্ট্রীয় দমন। এখানে একজন মানুষকে আমাদের চিনতে হবে, যাকে না চিনলে আন্দোলনের মাত্রা বোঝা যাবে না। সোনাম ওয়াংচুক কে ইনি? ইনি লাদাখের একজন ইঞ্জিনিয়ার, শিক্ষা সংস্কারক এবং পরিবেশ কর্মী। 1988 সালে উনি সেক মল নামে একটা বিকল্প স্কুল আন্দোলন গড়ে তোলেন। চক, টক আর লাঠির বদলে আনন্দময় বাস্তব দক্ষতা ভিত্তিক শিক্ষা, বিশেষত লাদাখের প্রান্তিক তরুণদের জন্য। এই কাজের জন্য তিনি 2018 সালে এশিয়ার অন্যতম সম্মানজনক রমন ম্যাগসেসে পুরস্কার পাইছিলেন। পরে 2019-এ অনুচ্ছেদ 370 বাতিল এবং লাদাখকে বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকে তিনি লাদাখের সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের মর্যাদার দাবিতে বারবার অনশন করছেন। কিন্তু ইন্ডিয়া জুড়ে সাধারণ মানুষ তাকে অন্য একটা কারণে চেনে। কথিত আছে 2009-এর ব্লকবাস্টার 3 ইডিয়টসের আমির খানের অভিনীত যে চরিত্র ছিল ফুনসুং ওয়াংডু, এইটা ওয়াংচুকের আদলে তৈরি। নামেও কিন্তু মিল আছে, ওয়াংডু আর ওয়াংচুক। চরিত্রটার সাথে ওয়াংচুকের মিল কিন্তু স্পষ্ট। প্রথাগত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী, উদ্ভাবক, প্রত্যন্ত এলাকায় শিশুদের আনন্দে শেখানো একজন শিক্ষক। এবং আমির খানও কিন্তু এরকম লাদাখের আশেপাশেই গেছিল আর কি। সত্য মিথ্যা যাই হোক, জনপ্রিয় মানুষের জনপ্রিয় স্মৃতিতে ওয়াংচুক, ফুনসুক ওয়াংডু, এই ধারণাটাই তাকে জাতীয় আইকন বানাইছে এবং সেটাই এই আন্দোলনে তার আলাদা ওজন দিছে। এই মানুষটাই 59 বছর বয়সী ম্যাগসেসে জয়ী লক্ষ তরুণের কাছে অল ইজ ওয়েলের প্রতীক। যখন ককরোচ আন্দোলনের সংগতিতে তিনি 3 সপ্তাহ অনশন করলেন আর পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেল, তখন ক্ষোভ বিস্ফোরিত হইল। একজন সাধারণ কর্মী না, একজন জাতীয় নৈতিক প্রতীকের গায়ে হাত পড়ায় আন্দোলন নতুন মাত্রা পেল। আর 20 জুলাই 10,000-এর বেশি বিক্ষোভকারী পার্লামেন্টের দিকে মিছিল করলো, দাওয়া দিল। পুলিশ কাঁদানে গ্যাস, লাঠি চালাইলো। এইটাই এখন পর্যন্ত মোদী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল দাবি এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আর পরীক্ষা ব্যবস্থার সংস্কার। এখনো পর্যন্ত মোদী হটাও দাবি তারা তোলেনি, অন্তত এখন না। আমাদের জুলাই বিপ্লবও কিন্তু শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, একটা পেটি বুর্জোয়া দাবি নিয়ে। সেটাই হাসিনা উৎখাতের লড়াই হয়ে গেল।
এই আন্দোলনটার সাথে জড়ায় আছে তরুণদের বঞ্চনা আর অনিশ্চিত ভবিষ্যতের ঘটনা। হঠাৎ করে কিন্তু এটা জ্বলে ওঠেনি তরুণেরা। মোদির শাইনিং ইন্ডিয়ার নিচে কোন অন্ধকার জমে আছে সেটা কেউ ঠাউর করতে পারেনি, কিন্তু এই অর্থনৈতিক সংকটই তরুণদের সরাসরি আঘাত করছে আর তরুণেরা গর্জে উঠছে। এই সংখ্যাগুলো একটু দেখে নিন। ইন্ডিয়ার জনসংখ্যা তো 2026-এ প্রায় 147 কোটি, এর 65% 35 বছরের নিচে। শুধু 15 থেকে 29 বছর বয়সী তরুণেরাই প্রায় 37 কোটি, পৃথিবীতে সর্বোচ্চ। প্রত্যেক বছর 1,20,00,000 নতুন তরুণ সমাজে ঢুকতেছে, কিন্তু ইন্ডিয়ায় 25 বছরের নিচে গ্রাজুয়েটদের বেকারত্ব প্রায় 40%। বেকার তরুণদের মধ্যে যারা 20 থেকে 29 বছর বয়সী, তাদের মধ্যে গ্রাজুয়েটদের অংশ 2017-তে 46% ছিল, 2023-এ এটা 67% হয়েছে। বেকারদের 2/3 এখন ডিগ্রিধারী গ্রাজুয়েট। মানে লেখাপড়া করলেই যে গাড়ি ঘোড়া চলা যাবে তা কিন্তু না। শিক্ষার দারিদ্র্য থেকে বেড়ানোর আর সিঁড়ি হয়ে নাই। শিক্ষা এখন হতাশার একটা নতুন উৎস। 20 থেকে 29 বছর বয়সী 6.5 কোটি গ্রাজুয়েটের মধ্যে প্রায় 1 কোটির বেশি বেকার গ্রাজুয়েট। এই সংখ্যাটা সুইডেন বা পর্তুগালের গোটা জনসংখ্যার চেয়ে বেশি। 2004 থেকে 2023 পর্যন্ত প্রত্যেক বছর প্রায় 1/2 কোটি গ্রাজুয়েট যোগ হইতেছে, কিন্তু চাকরি পাইতেছে 28 লক্ষ। স্যামুয়েল হান্টিংটনের একটা পুরানো ধারণা আছে, যখন একটা সমাজে আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন দ্রুত বাড়ে কিন্তু সুযোগ বা অপরচুনিটি সেই গতিতে বাড়ে না, তখন যেই ফাঁকটা তৈরি হয় সেটাই অস্থিরতার জন্মভূমি। অর্থনীতিবিদরা এটাকে বলে অ্যাসপিরেশন অপরচুনিটি গ্যাপ। ভারতের 36 কোটি তরুণ শিক্ষিত হচ্ছে, স্বপ্ন দেখতেছে, ইনস্টাগ্রামে গোটা দুনিয়ার জীবনযাত্রা দেখতেছে, আর বাস্তবে চাকরি নেই। এই ফাঁকটাই কক্রোচ। বঞ্চনাটা বানানো না, সংখ্যায় প্রমাণিত এবং গভীর। এটা নিছক ভাইরাল একটা ট্রেন্ড না। ভারতের তরুণরা অনেকবারই রাজপথে নামছে, এইবারও নামছে, রাজনৈতিক পরিবর্তনও আনছে। আসেন সেগুলো আমরা একটু ফিরে ফিরে দেখি। ভারতের ছাত্র তরুণদের আন্দোলন এটা নতুন কিছু না। আন্দোলনগুলো দেখলে একটা প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে বাড়ায় আসে। 1974-এ গুজরাট আর বিহারের কলেজগুলোয় ছাত্রগুলো রাস্তায় নামে। দাবি খুবই সাধারণ, সেনা দাবি, শিক্ষার ফি কমাও, খাবারের দাম কমাও, দুর্নীতি থামাও। আগের বছর ফসল মার খেয়েছিল ওই অঞ্চলে, খাদ্য উৎপাদনের ধস নামছে, মূল্যস্ফীতি থেকে প্রায় 17%। মানুষের পেটে টান পড়ছে, আর ছাত্ররা সেই ক্ষোভের প্রথম কণ্ঠস্বর হয়ে উঠল। কিন্তু ছাত্র আন্দোলনের একটা চিরকালীন সমস্যা আছে, উত্তেজনা থাকে, সংগঠন থাকে না। ক্ষোভ থাকে, কিন্তু গোটা দেশের কাছে গ্রহণ